হাসি খুশি বাচ্চাটি এখন খুব দুশ্চিন্তায় ভোগে। ভার্চুয়াল জগতের বন্ধু ছাড়া বাস্তবে বাচ্চাটির আর কোনো বন্ধু নেই। নিয়ন্ত্রণহীন গেমিং এর মাধ্যমে মানুষ ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনযাপনে গুরুতর ক্ষতি করছে তাদের নিজেদের। যদিও ভিডিও গেম শিল্পের সাথে জড়িত এবং গেমাররা উভয়ই গেমিং ডিসঅর্ডারকে একটি রোগ বলতে নারাজ। একটা ঘটনা বলি আপনাদের। এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে শুনেছিলাম, একটা পরিবার যার বাবা মা আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তাদের একটাই ছেলে, ছবির মতো ঝকঝকে তকতকে সংসার, প্রচণ্ড আদরে ভালোবাসায় বড় করছেন সন্তানকে। বাচ্চাটির দাদা দাদি নানা নানির সাথে তার খুব ভাব, কারণ দুই বাসা এক রাস্তা আগে পড়ে। সবাই যেহেতু কাছাকাছি থাকেন, তাই কর্মজীবী বাবা মায়ের বাচ্চারা একা থাকে এই পরিবারে বিষয়টা ঠিক সেরকম না। অর্থাৎ ছেলেটির চাইল্ডহুড ট্রমা থাকার কোনো কারণ নেই। ছোটবেলা থেকেই তাই বাচ্চাটি বেশ হাসি খুশি, কিন্তু হঠাৎ করে পাল্টে যায় সব। হাসি খুশি বাচ্চাটি এখন খুব দুশ্চিন্তায় ভোগে, ভয় পায়, প্রচণ্ড খিটখিট করে। ওকে কোনোভাবেই ঘর থেকে বের করা যায় না। কারণ কি? কারণ সে সারাদিন কম্পিউটার আর গেম নিয়েই থাকে। এমনকি আগে কেউ যখন বেড়াতে আসতো, যাও বা একটু কথা বলতো, এখন তাও বলে না। বাচ্চাটির অসুস্থতার মাত্রা বোঝাতে যেয়ে সেই মনোরোগ বিশেষজ্ঞকে মা জানিয়েছিলেন, কিছুদিন ধরে কথায় কথায় বাচ্চাটি রেগে যায় প্রচণ্ড রকমের। এতটাই রেগে যায় যে বাবা মায়ের গায়ে হাত তোলা পর্যন্ত থেমে থাকে না। বাচ্চাটির মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল এবার, কিন্তু দেয়নি। সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখে, বের হয় না, কারোর সাথে মেশে না। বাবা মা ভেবেছিলেন হয়তো ড্রাগস নেয়, খোঁজ নিয়ে দেখলেন তাও না। ঘুমায় না, নিয়মিত খায় না, একটাই কাজ করে সারাদিন, সারা রাত গেমস খেলে। ভার্চুয়াল জগতের বন্ধু ছাড়া বাস্তবে বাচ্চাটির আর কোনো বন্ধু নেই। ও না সুস্থ না। বাচ্চাটা 2 বছর ধরে স্কুলে যায় না। আমাদের ছেলেবেলা কিংবা তার পরবর্তী সময়টাতেও যে গেম আমরা দেখেছি, সেটা ভিডিও, মোবাইল, কম্পিউটারের যেখানেই হোক না কেন, সেটা ছিল নিছক একটা বিনোদন। কিন্তু এখন অনেকের জন্য তা নেশা। বিশেষ করে শিশু কিশোরদের মাঝে ভিডিও গেম আসক্তি এমন জায়গায় পৌঁছেছে যা শুধু পড়াশোনা নয়, তাদের মন, শরীর আর সম্পর্ককেও ধ্বংস করছে, অথচ তারা টেরই পাচ্ছে না। জি, এটাই হয়ে উঠছে গেমিং আসক্তি, যা মাদক আসক্তির মতোই বিপজ্জনক। একটু হিসেব করে দেখেন তো, ঠিক এরকম ঘটনা বা এই ঘটনার কাছাকাছি আরো অনেক কিছু আপনার আমার চারপাশেই ঘটছে কিনা। বিশ্বের কিছু দেশে কিন্তু গেমিং আসক্তিকে এরই মধ্যে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশে তো এর চিকিৎসার জন্য প্রাইভেট এডিকশন ক্লিনিক পর্যন্ত খোলা হয়েছে। এই গেমিং এডিকশনকেই বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার, যাকে কখনো কখনো ভিডিও গেম আসক্তি বলা হয়। এটি গেম খেলার আচরণের একটি ধারা, যা অনলাইন গেমিং বা অফলাইন ভিডিও গেমসের সাথে জড়িত, যা নিয়ন্ত্রণ করা খুব কঠিন এবং গেমারের জীবনের অন্যান্য ক্ষেত্রে গুরুতর নেতিবাচক পরিণতি সত্ত্বেও অবিরাম চলতে থাকে। নিয়ন্ত্রণহীন গেমিং এর মাধ্যমে মানুষ ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনযাপনে গুরুতর ক্ষতি করছে তাদের নিজেদের। ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার শব্দটি প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু 2018 সালে ICD-11 অন্তর্ভুক্ত করে। তবে DSM-5 2013 সালে গবেষণার জন্য প্রস্তাব দেওয়া হয়। কি ভাবছেন এটা শুধুমাত্র ইউরোপ আমেরিকার বাচ্চার মধ্যেই আছে, আমাদের অতটা নেই? থামুন, একটা তথ্য দেই। এশিয়ায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, যেমন চীনে 4.6%, দক্ষিণ কোরিয়ায় 9.1%, পশ্চিমা দেশে কিন্তু 1.2 থেকে 10%, এশিয়ায় 7.5 থেকে 15% পর্যন্ত। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার একটি গবেষণায় দেখা যাচ্ছে 62.7% শিক্ষার্থী সপ্তাহে 30 ঘন্টারও বেশি সময় ধরে গেম খেলেন, যা একাডেমিক ক্ষতির সাথে সম্পর্কিত। লন্ডনের নাইটিঙ্গেল হাসপাতালের টেকনোলজি এডিকশন বিশেষজ্ঞ ডক্টর গ্রাহাম বলেছেন, গেমিং নিষেধ নয়, কিন্তু নিয়ন্ত্রণ জরুরি। আসক্তি হয়ে গেলে এটা মাদকাসক্তির মতোই ভয়াবহ। এই আসক্তিতে বাচ্চারা সামাজিক বিচ্ছিন্নতার পাশাপাশি শারীরিক সমস্যাতেও ভুগছে। তাহলে নিশ্চয়ই আমরা জানতে চাই এই ভিডিও গেম মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে। মানুষ যখন ভিডিও গেম খেলে তখন ডোপামিন নামক রাসায়নিকের সক্রিয়তা বাড়ে।
যদিও এই একই প্রণালী যে কোনো আনন্দদায়ক কার্যক্রমকেই সক্রিয় হয়। গবেষণায় দেখা গেছে ভিডিও গেমিং ডোপামিনের মাত্রাকে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে হেরোইন, কোকেইন বা এমফিটামিনের মতো মাদক ডোপামিনের মাত্রা 10% পর্যন্ত বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেমিং আসক্তি অন্যান্য অ্যালকোহল আসক্তির মতোই প্রযুক্তি আসক্তি বলে বর্ণনা করছে। যদিও ভিডিও গেম শিল্পের সাথে জড়িত এবং গেমাররা উভয়ই গেমিং ডিসঅর্ডারকে একটি রোগ বলতে নারাজ। তাদের যুক্তি হলো এই বিষয়ে স্পষ্ট প্রমাণের অভাব, ভুল রোগ ও নির্ণয়ের ঝুঁকি থাকছে এখানে। উল্টো তাদের কাছ থেকে ব্যাখ্যা আসছে গেমিং থেকে কিছু মানুষের উপকার হচ্ছে, যেমন স্ট্রেস কমছে, সামাজিক সংযোগ তৈরি হচ্ছে। কিন্তু বড়রা হয়তো এই স্ট্রেস কমানোর জন্য অজুহাত তৈরি করছেন গেমিংকে, কিন্তু যে ছোট বাচ্চাটি আসক্ত হচ্ছে সে ফিরবে কিভাবে? আর সমস্যা শুধু শিশুদের তো নয়, বড়রাও তো ভয়ঙ্কর রকমের ঝুঁকিতে পড়ছেন। অনেক প্রাপ্তবয়স্ক মানুষও আজ এই আসক্তিতে আক্রান্ত, চাকরি হারাচ্ছেন, সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিন্তু গেম ছাড়া কিছুই ভাবতে পারছেন না তারা। আর যারা হিংসাত্মক গেম খেলছে তাদের কথা ভাবুন তো। একটু ঘুরে নিজের পরিচিত ভুবনটিতে চোখ বোলান, দেখতে পান আচরণগত পরিবর্তন, বিশেষ করে শিশুদের। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন আমরা হিংসাত্মক ভিডিও গেম তৈরি নিষিদ্ধ করতে পারবো না এবং করবও না, কিন্তু আমরা এই আপত্তিকর গেমগুলো শিশুদের মধ্যে বিতরণ করা রোধ করতে পারি, যেখানে তাদের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে প্রতিরোধ আর সচেতনতা। পরিবারকে সময় দেয়া, কথা বলা পরিবারের স্বজনদের সাথে। প্রাপ্তবয়স্ক থেকে শিশু তাদেরকে গেমের সময় বেঁধে দিতে হবে, গেম ফ্রি জোন তৈরি করতে হবে, খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা এইসব বিকল্পের দিকে মনোযোগ আকর্ষণ করতে হবে। এর প্রতি যারা আসক্ত রয়েছেন তাদের বয়স অনুযায়ী গেম বেছে দিতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে। গেম খেলার আনন্দে হারিয়ে গেলে সমস্যা নাই, কিন্তু সেই আনন্দ যদি জীবনের আসল আনন্দগুলোকে কেড়ে নেয় তবে সময় এসেছে জেগে ওঠার। একটু ভাবুন তো, একটা সময় ছিল না যখন মা ডাকলে ছোটরা দৌড়ে আসতো। এখন কি বলে আপনার আমার সন্তান? একটু পর আসছি মা। এই একটু পর যেন কখনো চিরদিনের দেরি না হয়ে যায়। গেম হোক আনন্দের, কিন্তু জীবনের নিয়ন্ত্রণ হোক নিজের হাতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।